নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে উত্তর ২৪ পরগনার কাছারি ময়দান বারাসাত, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। প্রচুর মানুষকে হুইপ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে নিয়ে গিয়েছিলেন বটে, কিন্তু সবাই মানুষের মেজাজ কিন্তু অতটা আমরা পক্ষে দেখলাম না। মানুষকে জোর করে নিয়ে গেলে যেখানে হয়, যেরকম হয় মানুষের স্বভাব, যেখানে মানুষ মেরে থাকে, সেরকমই মানুষ ছিল সেখানে। বহু অটো চালক, টোটো চালক, রিক্সা চালক, বিভিন্ন বাজার সভা সমিতির থেকে লোকজনকে ধরে বেঁধে হুইপ করে গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছিল। সেই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বড় বড় বক্তব্য ছাড়লেন। একটা নামমাত্র সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটি সর্বভারতীয় নাম কাওয়াস্তে রাজনৈতিক দলের যার কোনো সর্বভারতীয় প্রেক্ষাপটে জায়গা নেই, পশ্চিমবঙ্গের বাইরে যাদেরকে খুঁজে পাওয়া যায় না দূরবীন দিয়েও, যাদের থেকে নোটার ভোট বেশি হয়, সেই দলের একটা পাতি সাংসদ দেখলাম রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন। নতুন কিছু নয়, তৃণমূলের একেবারে বাঁশের কঞ্চি নেতারাও আমরা দেখি প্রধানমন্ত্রীকে নিয়ে এমন সমালোচনা করেন, মনে হয় যেন প্রধানমন্ত্রীর প্রতিবেশী। সে যাই হোক, তিনি কি বললেন আজকে দেখলাম, তিনি বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের বদলে নাকি প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ সান্যাল বলেছেন। কোথায় বলেছেন, কবে বলেছেন তিনি বলেননি সেসব কথা, কিন্তু মনে করিয়ে দেব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2021 সালের মে মাসে তিনি কি বলেছিলেন। তিনি বলেছিলেন মাতঙ্গিনী হাজরা বর্ণ পরিচয়ের স্রষ্টা। বর্ণ পরিচয় কে লিখেছেন? মাতঙ্গিনী হাজরা। তার পিসির যোগ্য উত্তরসূরি তিনি। তার পিসি ১৫০০ কিলোর বাচ্চা দেখতে পান। তার পিসি হাম্বা হাম্বা, কাম্বা কাম্বা, দুম্বা দুম্বা, বাম্মা মাম্বা লেখেন। মা বলে মুম্বা, কিসব কিসব কবিতা লেখেন, কথাঞ্জলি। নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ফিমেল ভার্সন হয়তো মনে করেন। গীতাঞ্জলির মতোই তিনি লেখেন কথাঞ্জলি। তার একটি বই আছে নামাঞ্জলি, সেখানে সেসব নাম দেখলে আপনি আপনার বাচ্চার তো সেই সব নাম রাখবেন না কনফার্ম, এমনকি শত্রুর বাচ্চারও সেসব নাম রাখবেন কিনা সন্দেহ হতে পারে। তিনি বিবেকানন্দ নিয়ে বড় বড় লেকচার দিলেন, যে বিজেপির সভা থেকে, বিজেপির মিছিল থেকে, অমিত শাহের মিছিল থেকে নাকি বিবেকানন্দের মূর্তি ভাঙচুর হয়েছিল। তৃণমূল কংগ্রেসের আশ্রিত বর্তমান পুলিশ সেই তদন্ত করছে, কলকাতা পুলিশ সেই তদন্ত করছে। সেই তদন্তের রিপোর্ট সামনে কেন এলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়? সরাসরি প্রশ্ন করছি আপনাকে, কেন সেই রিপোর্ট আপনারা প্রকাশ করলেন না? কেন গ্রেফতার করা হলো না? তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা নিয়ে যদি একেবারে লম্বা চওড়া ভাষণ দেওয়া যায়, সেই ভাষণ নিয়েই মোটামুটি সারাদিন কেটে যেতে পারে, কিন্তু আজকে সে সমস্ত বিষয় নয়। আজকে আমরা দেখলাম আরেকজন তৃণমূল কংগ্রেসের সাংসদ, শ্রীরামপুরের সাংসদ, যিনি পেশায় আবার আইনজীবী, তিনি বড় বড় লেকচার দিলেন তৃণমূল কংগ্রেসের নাকি সুপ্রিম কোর্টে নৈতিক জয় হয়েছে। যিনি একের পর এক থাপ্পড় খান হাইকোর্টের মামলায়, যিনি একের পর এক মামলা সুপ্রিম কোর্টে হারেন, এমনকি এই মামলারও এখনো কোনো রায় হয়নি। জাস্ট আদালতের কয়েকটা নোটিফিকেশন এসেছে, আদালতের কয়েকটা মন্তব্য এসেছে, খানিকটা রায় তো অবশ্যই, কিন্তু সেই রায়ে তৃণমূল কতটা লাভান্বিত হলো? তৃণমূল কংগ্রেস কেন ছুটে গেল আদালতে? কতটা লাভ হবে? তৃণমূল কংগ্রেস যেটা মূলত ছুটে গিয়েছিল 1,36,00,000 মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। মোটের উপর কি বিষয়? মোটের উপর ধরুন কারো বাবা বন্দ্যোপাধ্যায় লেখে, ছেলে লেখে ব্যানার্জি, তাদের কাছে নোটিশ এসছে। কেউ ব্যানার্জিতে, ধরুন বাবা ব্যানার্জিতে জের পাশে আই লেখে, ছেলে ব্যানার্জিতে জের পাশে ডাবল ই লেখে, এরকম বিষয়তে নোটিফিকেশান এসছে। আমার ক্ষেত্রেও এসেছিল, কিন্তু আমার আবার যেতে হয়নি। আমাকে বিএলও ফোন করে বলেছিলেন যে আপনার বাবা বিশ্বাসের বানান আলাদা লেখেন, আপনি আলাদা লেখেন, তো আপনার কাছে কি প্রুফ আছে? সৌভাগ্যবশত একেবারে ক্লাস 8-এর অ্যাডমিশন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন রকম শংসাপত্র, সরকারি শংসাপত্র, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে পাসপোর্ট অবধি সবই আমার গুছিয়ে রাখা ছিল, আমার কাছে আছে। আমি তো আর বাংলাদেশ থেকে আসিনি, অনুপ্রবেশকারী নই, ভারতে জন্মেছি এবং সৌভাগ্যবশত পশ্চিমবঙ্গে জন্মাইনি। এমন রাজ্যে জন্মেছি যেখানে জন্মের পর তার নাগরিকতা নিয়ে প্রশ্ন ওঠে না, এখন অবধি ওঠে না। তো আমার সেই সমস্যাটা হয়নি, এমনকি আমি বর্ডার ডিস্ট্রিক্টেও জন্মাইনি যে বিভিন্ন রকমের সমস্যা হবে। তো সৌভাগ্যবশত আমি বিএলওকে সমস্ত ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছি, উনি আপলোড করে দিয়েছেন, আমাকে আর হিয়ারিংয়ে যেতে হয়নি।
কিন্তু অনেক মানুষকে যেতে হচ্ছে। এবার কেন যেতে হচ্ছে, হিন্দুদেরই কেন ডাকা হচ্ছে, মুসলিমদের ডাকা হচ্ছে না এমন না, মুসলিমদেরও অনেকে শেখ, বাবা লেখে SEKH শেখ, ছেলে লেখে SEIKH শেখ, এরকম ডাকা হচ্ছে। কেউ মিয়া লেখে, নামের টাইটেল তাদের মিয়া, বাবা লেখে MIYAN, ছেলে লেখে MIYA, এদেরও ডাকা হচ্ছে। মোটের উপরে এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। তো এটার জন্য ডাকা হচ্ছে। আরও অনেকগুলো ক্যাটাগরি আছে, আরও অনেক বিষয় নিয়ে ডাকা হয়, কিন্তু মূলত এই সমস্যা, সারনেমের সমস্যা, নামের ক্ষেত্রে সমস্যা, বানান টানান, বাবার ডকুমেন্টসে নামের এক বানান, ছেলের ডকুমেন্টসে বাবার নামের বানান আলাদা, এই সমস্ত জিনিসের জন্য ডাক পড়ছে। তো ডাক পড়লে সমস্যাটা কি ভাই? আমার কথা হচ্ছে, যাকে নিয়ে সন্দেহ হতেই পারে, পশ্চিমবঙ্গে এত জল মিশিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস, তার জন্যই তো ডাকা হচ্ছে। এর জন্য তার ভারতীয় জনতা পার্টি দায়ী নয়। এর জন্য দায়ী যদি কেউ হয়, সব থেকে বেশি তৃণমূল কংগ্রেস আর বামেরা এর জন্য দায়ী। বামেরাই জল মেশানো শুরু করেছিল। 2002 সালে পশ্চিমবঙ্গে যেই ইন্টেন্সিভ রিভিশনটা হয়েছিল, প্রথম কথা হচ্ছে ওটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ছিল না, ইন্টেন্সিভ রিভিশন ছিল। তাতেও কখন যে রিভিশন হয়েছিল, আদৌ হয়েছিল কি হয়নি কেউ জানে না। আমি আমার পরিবারে সেই সময় যারা গুরুজন আছেন বা আমার বন্ধু বান্ধব যারা আমার সিনিয়র আছেন, বয়সে বড়, একই পেশার সঙ্গে যুক্ত বা অন্য পেশার সঙ্গে যুক্ত, যারা সেই সময়টা খুব ভালো করে চেনেন জানেন, তাদের জিজ্ঞেস করেছিলাম, কেউ বলতে পারেনি কখন ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল, কখন শুরু হয়েছিল, কখন শেষ হয়ে গেছিল। কিন্তু এবারে হচ্ছে ঠিকঠাকভাবে, তাই জল ধরা পড়ছে। বাম আমল থেকেই জল মেশানো হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শেষ 10-15 বছরে যেভাবে অনুপ্রবেশ বেড়েছে, যেভাবে অনুপ্রবেশকারীদের সরকারিভাবে সমর্থন করা হয়েছে একটা অংশের মাধ্যমে, রোহিঙ্গারা এসে বস্তি করেছিলেন অভিযুক্তকে তৃণমূল কংগ্রেসের নেতা, এই সমস্ত তো খবর হয়েছে। এই তো আজগুবি কথা আমি কোনো বলছি না, যেগুলো সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়েছে সেটাই বলা হয়েছে। তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে 10 দিনের মধ্যে হিয়ারিং করতে হবে এবং তারপর সেই তালিকা প্রকাশ করতে হবে। তালিকা প্রকাশ করবে কারা? তৃণমূল কংগ্রেস যে দাবি করছে তাদের নৈতিক জয় হয়েছে, তালিকা তো প্রকাশ করতে হবে বিডিও অফিসে, ওয়ার্ড অফিসে। সেই পরিমাণ তৃণমূল কংগ্রেসের কর্মী আছে তো, এবং তারা প্রকাশ করবেন তো, তারা সেই প্রকাশ করান তাদের সদিচ্ছা আছে তো, নাকি তারা প্রকাশ না করে গোটা বিষয়টা ইলেকশন কমিশনের উপরে দায় চাপাতে চাইবেন? আপনাদেরকে বুঝতে হবে জনগণ। দর্শক, স্পষ্টভাবে বলছি, এই যে গোটা প্রক্রিয়াটা হচ্ছে, ইলেকশন কমিশন সবার উপরে আছে, নিচে কিন্তু বিডিও, SDO, তৃণমূল কংগ্রেস, BLOর মধ্যেও, BL-এর মধ্যেও সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন এই DM এর মাধ্যমেই, BDO SDOর মাধ্যমেই, গোটা এই সিস্টেমের মাধ্যমেই, পুরসভা পঞ্চায়েত এদের মাধ্যমেই তো কাজটা করাচ্ছে, আগামী দিনেও করাবে। ফলে এরা যেই ধরনের অসহযোগিতা করছেন, তার ফলে সন্দেহ উঠছে যে তারা এই কাজটা করাবেন ঠিকভাবে, আদৌ কি করাবেন কিনা। এবং যদি না করান, গোটা বিষয়টা আমি বলে দিচ্ছি, তৃণমূল কংগ্রেসই দায়ী হবে। কারণ এই বিষয়ের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো লিঙ্ক নেই। ইলেকশন কমিশন রাজ্য প্রশাসনের মাধ্যমে বিষয়টাকে বুঝে নেবে। 2 সপ্তাহের মধ্যে শুনানি হবে এবং অ্যাডমিট কার্ডটাকে গ্রহণ করা হবে। অ্যাডমিট কার্ড গ্রহণ অবশ্যই করা উচিত। ব্যক্তিগতভাবে আমি বলছি, অ্যাডমিট কার্ড, এই যে সমস্ত অ্যাডমিট কার্ডগুলো আছে, এগুলো তো আজকে ইস্যু হয়নি। এই অ্যাডমিট কার্ডের তো রেকর্ড নিশ্চয়ই থাকবে। ফলে অ্যাডমিট কার্ডের রেকর্ড নেওয়া নিয়ে, এটা একটা রেকর্ড হিসেবে নেওয়া নিয়ে খুব বেশি আলোচনা করার প্রয়োজন নেই। এবং তৃণমূল কংগ্রেস কেন প্রাণ বাঁচাতে আদালতে ছুটছে? তৃণমূল কংগ্রেস প্রাণ বাঁচাতে আদালতে ছুটছে কারণ তৃণমূল কংগ্রেস বুঝে ফেলে গেছে যে তারা যে পরিমাণে জল মিশিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, প্রত্যেকের ফর্মটা ভরিয়ে দিতে হবে বিভিন্ন জায়গায় শিবিরের মাধ্যমে। তার দলের BLOদেরকেও নির্দেশ দিয়েছিলেন, তার দলের BLOদের সঙ্গে একটা ভার্চুয়ালি বৈঠক করে সেই সমস্ত নির্দেশ দিয়েছেন। এবার এত ভুয়ো মানুষ ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবার সর্ষে থেকে ভূত বাঁচতে গিয়ে প্রশাসনের, নির্বাচন কমিশনের কালঘাম ছুটছে, ছোটাটা স্বাভাবিক। নির্বাচন কমিশন চাইছে যে একটিও ভুয়ো ভোটার, ভোতরে ভোটার, ফেক ভোটার, দেশদ্রোহী, অনুপ্রবেশকারী কাউকে যেন জায়গা না দেওয়া হয়। সেই জন্য তারা এই গোটা প্রক্রিয়াটা খুব সিরিয়াসলি করছে, যার প্রয়োজন আছে। এবার সিরিয়াসলি করতে গিয়ে সময় লাগছে। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আছে, BLOদের বিরুদ্ধে, BLAদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আছে। আজকে যেদিন আপনাদের সামনে শনিবার এই প্রতিবেদনটা প্রকাশ করছি, প্রধানমন্ত্রী গেছেন, মাত্র 24 ঘন্টা হয়েছে। SIR নিয়ে কোথায় কোথায় অশান্তি হয়েছে, আজকে 6টি জায়গায় সংবাদ মাধ্যমে দেখলাম অশান্তি হচ্ছে। আসানসোল, দুর্গাপুর, বাসন্তী, বনগাঁ, কল্যাণী, দেগঙ্গা। তার মধ্যে বিজেপি লালবাগে ফর্ম 7 জমা দিতে গিয়েছিল, সেখানে বিজেপির গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, পুলিশের গাড়ির উপরেও ইটপাটকেল হয়েছে, পুলিশকেও দেখলাম ধাক্কাধাক্কি করা হয়েছে।
কিন্তু পুলিশের মেরুদণ্ড কোথায় যে তৃণমূলের লোকেদের ধরবে? উল্টে পুলিশ দেখছি যে কোনো রকমে এত মানুষ ছিল এবং গুটি কয়েক পুলিশ, তাদের পক্ষে সামলানোও সম্ভব ছিল না। এবার তারা র্যাব ডেকে কার উপরে লাঠিচার্জ করবে? যদি বিজেপির উপরে লাঠিচার্জ করে তাহলে তারা আবার পাল্টা ঘেরাও করবে যে তৃণমূল গোটা বিষয়টা করলো, তাদের উপরে করা হলো না কেন? আর তৃণমূলের উপরে পুলিশ লাঠিচার্জ করবে, সেই ক্ষমতা কি পুলিশের উপরে আছে? এটা কিন্তু আমার প্রশ্ন দেখা দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুরু করেছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, যখন এই কথাগুলো বলছি তখন বিভিন্ন জায়গায় যে সেবাশ্রয় ক্যাম্প করছেন তার মধ্যে অন্যতম হচ্ছে নন্দীগ্রাম। এই নন্দীগ্রামেও সেবাশ্রয় ক্যাম্পে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে করেছেন, আমার কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেবাশ্রয় ক্যাম্প নন্দীগ্রামে খুলতে হলো কেন? নন্দীগ্রামকে কি আলাদাভাবে টার্গেট করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? যদি টার্গেট করেন সেবাশ্রয় ক্যাম্পটাকে, তিনি যে বেছে নিয়েছেন স্বাস্থ্য পরিষেবা, তার মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতে চাইলেন যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তার পিসিমণি মমতা বন্দ্যোপাধ্যায়, তার হেলথ ডিপার্টমেন্ট ভালোভাবে কাজ করছে না? এমনিতেই নন্দীগ্রামে যে সমস্ত স্থানীয় যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, গ্রামের মধ্যে যে হেলথ ক্যাম্পগুলো থাকে, হেলথ সেন্টারগুলো থাকে স্থানীয়ভাবে, সেইগুলো তো অকেজো হয়ে দীর্ঘদিন ধরে পড়ে আছে বলে অভিযোগ। সেখানে শুভেন্দু অধিকারী বহু কাজ করেছেন। তিনি 5 বছর কি কাজ করেছেন বিরোধী দলনেতা হিসেবে, 4 বছর যখন হয়েছিল সেই খতিয়ানটা তুলে ধরেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। এইবার শুভেন্দু অধিকারীর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় টুকলি করতে নেমেছেন। এবার তার এখানে যে স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে সেটাই কি তিনি বুঝিয়ে দিতে চাইলেন? তার জন্যই কি সেবাশ্রয় ক্যাম্প করার প্রয়োজনটা হলো? এটা হচ্ছে বড় প্রশ্ন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দেখছি যে সমস্ত জায়গায় ছুটে বেড়াচ্ছেন, তার পিসি ছুটে বেড়াচ্ছেন না কেন? পিসিমণির কি স্বাস্থ্য ঠিক নেই? আমার এটা প্রশ্ন। তার কারণ আমরা দেখছি যে পিসিমণি যে প্রোগ্রামগুলো করছেন সেখানে লেংচে লেংচে হাঁটছেন, তার এত দ্রুত স্বাস্থ্যের অবনতি হলো কেন আমাদের প্রশ্ন। পিসিমণিকে তো কে বা কারা বছরখানেক আগে ঠেলে ফেলে দিয়েছিল বাড়িতে, তার আবার দেখলাম ছবিও তোলা হয়েছিল। যাই হোক, সেসব পুরনো কথা আমরা মনে করতে চাই না। এই লড়াইয়ের ময়দানে পিসিমণি সুস্থ থাকুন, তিনি ভালোভাবে লড়াইটা দিন, আমরা চাই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ছুটে যাচ্ছেন, পিসিমণি কদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দর কমানোর জন্য তার যাতে ছবি ছাপা না লাগানো হয় সেরকম হুইপ জারি করেছেন, সেই হুইপ উঠে গেছে। আসলে তৃণমূল কংগ্রেসে কখন যে কোন হুইপটা কাজ করে আর কোন হুইপটা যে কাজ করে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। আর অন্যদিকে এই যে এসআইআর নিয়ে এত গন্ডগোল করছে তৃণমূল কংগ্রেস কেন? এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের গন্ডগোল করার কারণ কি এসআইআরে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছে সেটা তারা বুঝতে পারছে? ভুয়ো ভোটার তারা ঢুকিয়ে দেওয়ার যে চেষ্টা করেছিল, প্রথমেই 60 লাখ বাতিল হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে এই 60 লাখ যে বাতিল হলো এর মেজর ক্ষতি তাদের। আবারও বলছি, প্রথম দিন থেকে বলছি, যারা যেখানে শাসক থাকে তারাই ভুয়ো ভোটারের অ্যাডভান্টেজ নেয়। ফলে এ রাজ্যে বিজেপির ভুয়ো ভোটারের অ্যাডভান্টেজ নেওয়ার জায়গা কোনোদিনও ছিল না, আগামীতেও হবে কিনা আমরা বলতে পারবো না। তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটারের চিরকাল সুযোগ নিয়ে এসেছে, সুবিধাটা নিয়ে এসেছে। মোটামুটি 4টে থেকে 5টার মধ্যে এই যে খেলাটা হয় শেষ বেলায়, এবং মাঝে মধ্যেও লাইনের মধ্যে এই ব্যক্তি অন্য মৃত ব্যক্তির ভোটার কার্ড নিয়ে চলে আসে, সেই সমস্ত বিষয় আমরা বহুবার দেখেছি, দেখে দেখে অভ্যস্ত, নতুন করে বলার কিছু নেই। ফলে এই যে 60 লাখ বাদ হয়ে গেল তাতেই তো কাছাকাছি চলে এসেছে। তৃণমূল কংগ্রেস আর বিজেপির যে গ্যাপ ছিল সেই গ্যাপ অনেকটা ভরাট হয়ে গেছে। 1,36,00,000-এর মধ্যে যদি 50 লাখও বাদ চলে যায় সেকেন্ড ফেজে, আমি 60 লাখ ধরছি না, আমি যদি বলছি 50 লাখ, তাহলে তো 1,10,00,000 অনেকটা এগিয়ে যাবে। বিজেপির যে টার্গেট আছে এই মুহূর্তে আপনাদেরকে বলছি না, কিন্তু মোটামুটি আপনাদেরকে গোটা বিষয়টা বুঝিয়ে দিতে চাই যে বিজেপির যে টার্গেট আছে 180 থেকে 185, সর্বনিম্ন হলে 170, সেই টার্গেটটা তো ফুলফিল হয়ে অনেকটা বিজেপি এগিয়ে যাবে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে এসআইআরটাকে বানচাল করতে হবে যে কোনোভাবে, এবং বানচাল করার জন্যই বিভিন্ন এসআইআরের জায়গায় তারা হামলা করছে। এসআইআরের যে সমস্ত জায়গাগুলোতে হিয়ারিং হচ্ছে সেখানে হামলা করছে। রাজ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস যাতে রাষ্ট্রপতি শাসন হয়ে যায়, এবং রাষ্ট্রপতি শাসন যদি হয়ে যায় তাহলে সেটাকে পুঁজি করে তারা নির্বাচনে ঝাঁপাতে পারবে যে দেখো বিজেপি রাষ্ট্রপতি, বাংলায় রাষ্ট্রপতি শাসন করে দিল। একটা সিম্প্যাথি কার্ড খেলতে চাইছে তৃণমূল কংগ্রেস। এবারে বিজেপির ডিলেমাটা হচ্ছে, বিজেপি আবারও প্রথম থেকে বলছি আমি যে কোনোদিনই রাষ্ট্রপতি শাসন চায় না। রাষ্ট্রপতি শাসন করলে বিজেপির অনেকটা লস, মানুষকে বোঝাতে পারবে না বিজেপি যে যা, তারা তো এতদিন ধরে বলছে যে
70-এর দশকে কিভাবে ইন্দিরা গান্ধী যা করেছিলেন তার বিরোধিতা তো আজও তারা করে আসছে। এমার্জেন্সির বিরোধিতা বিজেপি সব থেকে বেশি করেছে, এই বছরও প্রোগ্রাম করেছে টানা বিজেপি এর বিরুদ্ধে। বিজেপি কোনো জায়গায় এত সহজে রাষ্ট্রপতি শাসন চায় না, এটা একটা ব্যাকফায়ার করতে পারে, ব্যাকফায়ার করবেও। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন আমরা অতীতে কবে দেখেছি? দেখিনি। বিজেপি আসার আগেই যদি এটা করে দেয়, বিজেপি স্বৈরাচারী, এই অভিযোগটা তৃণমূল আরও বেশি বেশি করে তুলতে পারবে। তার জন্য বিজেপি এটা চাইছে না, কিন্তু তৃণমূল চাইছে এখন শেষ বেলায়। কারণ এসআইআর যদি সঠিকভাবে হয়ে যায় এবং এসআইআর যদি আলটিমেটলি কমপ্লিট হয়ে যায়, তাহলেই রাষ্ট্রপতি শাসন না করেই ড্যাং ড্যাং করে তৃণমূল কংগ্রেস হারবে এবং বিজেপি জিতবে। বিজেপি জেতা একেবারে পথটা সুগম হয়ে যাবে। তাহলে এসআইআরকে আটকাতে হবে। রাষ্ট্রপতি শাসন এখন তৃণমূল কংগ্রেসই চাইছে। জায়গায় জায়গায় গণ্ডগোল, বেলডাঙ্গায় গণ্ডগোল, 30 ঘন্টা কোনো অ্যাকশন হলো না। এবং বেলডাঙ্গায় আপনারা কি খেয়াল করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান দরদি বলেন, কিন্তু যাদের গ্রেপ্তার করেছেন তাদের একটা বড় অংশ মুসলিম সম্প্রদায়ের। গণ্ডগোল, গোটা গণ্ডগোলের দায় মুসলিম সম্প্রদায়ের উপরে পুলিশকে দিয়ে চাপিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দৃষ্টান্ত আপনারা তো দীর্ঘদিন ধরে দেখে আসছেন। যতগুলো গণ্ডগোল হয়, মমতা বন্দ্যোপাধ্যায় গণ্ডগোল করার জন্য একটা স্পেস দেন বলে বিজেপি অভিযোগ তোলে যে সময় মতো অ্যাকশন নেয় না পুলিশ। বারংবার বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হয়, এবং অভিযোগ যে একেবারে ফেলে দেওয়ার মতন তাও নয়। এবং গণ্ডগোল হয়, টাইম দেওয়া হয়, এবং তারপরে ধরেও কাদের? মুসলমানদের। মারে মুসলমান, মরে মুসলমান, এবং শুধু সুবিধা নেয় হচ্ছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই এই এসআইআরটা যদি সলিল সমাধি হয় তাতে কার লাভ হবে? এবং এসআইআরের যাতে সলিল সমাধি হয় তার জন্য তৃণমূল কংগ্রেস একেবারে গণ্ডগোল নিয়মিত পাকিয়ে যাচ্ছে, এখনো পাকাচ্ছে। কিন্তু বিজেপিও নাছরবান্দা, তারাও চাইছে যে সুস্থভাবে ভোটটা হোক। বিজেপি জানে যে এবার সুস্থভাবে ভোট হলেই তাদের জেতার পথ একেবারে সুগম হয়ে রয়েছে। শুধুমাত্র কয়েকটা জায়গা আর একটু ফাইন টিউনিংয়ের দরকার আছে, কয়েকটা জায়গা আরও টাইট দেওয়ার দরকার আছে। সেগুলো তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে করছেন, ভালোভাবেই করছেন। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস, যারা পায়ে পা বাঁধিয়ে চিরকাল ঝগড়া করে, এখনও ঝগড়া লাগিয়ে যেতে চাইছে। চারিদিকে রাজ্যের মধ্যে ঝগড়া লাগাচ্ছে, তারা অশান্তি করছে। এই অভিযোগটা উঠছে যে তারা অশান্তি ইচ্ছাকৃতভাবে তৈরি করছেন। না হলে এই অশান্তির প্রয়োজন কি? এবং আমি প্রশ্ন করছি, তৃণমূল কংগ্রেস তো ক্ষমতায় রয়েছে, তাদের পুলিশ ক্ষমতায় রয়েছে, তাদের একটা নৈতিক দায়িত্ব আছে রাজ্যে সুস্থভাবে সুব্যবস্থা বজায় রাখার। কিন্তু তারপরেও তারা কেন করছে না? নিজের রাজ্যেই কেন তৃণমূল কংগ্রেস গন্ডগোল করছে? কেন সিপিএম এর স্মৃতি ফিরিয়ে দিচ্ছে? সিপিএম কোথায় বন্ধ করতো? সবচেয়ে বেশি সর্বভারতীয় বন্ধ হলে পশ্চিমবঙ্গে এফেক্ট হতো। যারা সিপিএম এর সময়টা দেখেছেন তারা জানেন, পশ্চিমবঙ্গে, কেরলে, কিছুটা ত্রিপুরায়, আর কিছুটা পাঞ্জাব, কিছুটা বিহারের একটু রেড এরিয়া যেগুলো ছিল, রেড বেল্ট, রেড করিডোর যেটা ছিল, যেখানে নকশালপন্থী, মালে ফালে এদের জোর ছিল, সেই সমস্ত জায়গায় সর্বভারতীয় বন্ধের একটা এফেক্ট দেখা যেত। অর্থাৎ নিজেদের রাজ্যেই গণ্ডগোল পাকাও সিপিএমের যে পলিসি ছিল, সিপিএমের সেরা ছাত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই পলিসিই নিচ্ছেন, নিজের রাজ্যেই গণ্ডগোল করছেন। এসআইআর নিয়ে সারা ভারতবর্ষে কোনো গণ্ডগোল নেই, যত গণ্ডগোল পশ্চিমবঙ্গে। বিহারে এসআইআর হয়ে গেল, অন্য রাজ্যেও এসআইআর হচ্ছে, কোথাও গণ্ডগোল নেই। মানুষের যদি অসুবিধা হয়, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি তো সব জায়গায় হচ্ছে। মানুষের যদি অসুবিধা হয় তাহলে স্টালিনের রাজ্যে হচ্ছে না কেন? তাহলে ঝাড়খণ্ড বা অন্যান্য রাজ্যে হবে না কেন? আসামে তো হচ্ছে না, আসামে তো এনআরসি হয়ে গেছে, ফলে ওখানে তো এটা করার কোনো প্রয়োজনই নেই। যে সমস্ত 12টা রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে কোথাও কোনো একটি পিন ড্রপ সাইলেন্স রয়েছে, কোথাও কোনো গণ্ডগোলের খবর নেই। যত গণ্ডগোল, যত অসুবিধা কি বাঙালিরই হচ্ছে, নাকি যত অসুবিধা তৃণমূল কংগ্রেসের হচ্ছে? উত্তরটা হচ্ছে যত অসুবিধা তৃণমূল কংগ্রেসের হচ্ছে। কারণ তৃণমূল বুঝে গেছে ভুয়ো ভোটার ধরা পড়ছে, বাদ যাচ্ছে, ফলে তাদের দিন শেষ হয়ে আসছে। আর এই কারণেই তৃণমূল কংগ্রেস এতটা গন্ডগোল করছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হন, আমাদের এই লড়াইয়ের অংশীদার হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে।